সংসদে দাঁড়িয়ে জুলাইকে ফাঁকি বলে এক এমপি বলতেছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নাকি নেপাল সরকার অনুসরণ করছে। নতুন নেপালের সরকার তারাও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুসরণ করছে। মাননীয় স্পিকার, অনুসরণ না করে পারে তারেক রহমানকে বাইয়া ডেকে রনি যদি নিজেকে জন লক কিংবা নিকোলো ম্যাকিয়াভেলিদের পর্যায়ে নিয়ে যেতে পারে, তাহলে নেপাল সরকার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফলো করে ডেফিনেটলি তার নাগরিকদের হাতে হারিকেন ধরিয়ে দিতে পারবে। কি খবর, কেমন আছো? ভালো তো? কেরোসিন তেলের হেরিকেন কিনেছো? হেরিকেন না কিনলে চলবে না, কারেন্ট কিন্তু থাকবে না। বাংলাদেশকে অনুসরণ করে হাতে হারিকেন সাথে কেরোসিন কিংবা মোমবাতি পেলেও নেপালের জনগণের খুব একটা দুঃখ থাকবে না, কারণ নেপালের জনগণ কার্ড পাবে একসাথে অনেকগুলো কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, গ্যাস কার্ড, তেল কার্ড, প্রবাসী কার্ড, ক্যাপ্টেন্স কার্ড, সামনে আরো কত কার্ড আসতেছে। সো সাথে করে খাম্বা কার্ড, স্পেশালি বঙ্গবন্ধুর সৈনিকদের জন্য বঙ্গবন্ধু মরে নাই কার্ড। আপনারা তামাশা করেন। হাসা কথা কইয়া দিলে লাগবে গন্ডগোল, ওরে হাসা কথা কইয়া দিলে লাগবে গন্ডগোল। আমার প্রিয় টিম বার্সেলোনা 11 বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগ জেতে না, আবার আমার রাইভাল টিম ব্রাজিল প্রায় 24 বছর ধরে কোনো ওয়ার্ল্ড কাপ জেতে না। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, দেখেন বিবেচনা করে যে আমার প্রিয় টিম বার্সেলোনাকে একটা চ্যাম্পিয়ন্স লিগ কার্ড আর আমার রাইভাল টিমকে একটা ওয়ার্ল্ড কাপ কার্ড দেয়া যায় কিনা। আপনারা তামাশা করেন। কার্ড বাবা কার্ড দিতে দিতে জনগণকে চোদু বানায় হাতে হারিকেন দৌড়াই দিছে। হারিকেন আবার তার ভরা যৌবন ফিরে পাইছে। গোলাম মাওলা রনি মানুষকে এখন হারিকেন আর কেরোসিন কেনার কথা বলতেছে। কি খবর, কেমন আছো? ভালো তো? কেরোসিন তেলের হেরিকেন কিনেছো? হেরিকেন না কিনলে চলবে না, কারেন্ট কিন্তু থাকবে না। কিন্তু এই সেম কথাটা আমাদের অন্যতম জনপ্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর 3 বছর আগে বলছিল। যে বিদ্যুৎ নাই, আমার মা বোনেরা আজকে এখানে হ্যারিকেন নিয়ে এসেছেন। এই হ্যারিকেনটা গণভবনে হাসিনার কাছে পাঠিয়ে দেন, তার হাতে হ্যারিকেন ধরিয়ে দেন। বাঙালি এত হিপোক্রেট দেখেন, এখন গোলাম মাওলা রনির কথা ওয়ার লাগতেছে, অথচ 3 বছর আগে রাজাকার পোলা ফখরুল যখন বলছিল তখন কিন্তু এটা খুব একটা ভালো লাগে নাই। আপনারা তামাশা করেন। এখন ফখরুল সাহেব এই হাতে হারিকেন কিংবা মোমবাতি নিয়ে ওই সময়টাতে হাসিনার বাসভবনের দিকে সাধারণ জনগণকে যাইতে বললেও এবার সাধারণ জনগণকে কিন্তু তারেক রহমানের বাসভবনের দিকে কিংবা তারেক রহমানের হাতে হারিকেন ধরিয়ে দিতে বলবেন না, কারণ ফখরুল সাহেব জানেন ব্যক্তি তারেক আর প্রধানমন্ত্রী তারেক কিন্তু এক জিনিস না। আমরা বলতেছি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনারা ধুইয়া ফেলেন, কিন্তু ব্যক্তি তারেক রহমানের অনাগুণ রক্ষা করতে হবে। 5টি মডেলের পর ব্যক্তি তারেক আর প্রধানমন্ত্রী তারেক যে এক জিনিস না, এই মহান তত্ত্ব দিয়ে বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এবং সংসদীয় গণতন্ত্রের জনক জন লকের পাশের সিট সুনিশ্চিত করেছেন রনি ভাইয়া। কিন্তু বাঙালির একটা বাজে স্বভাব কি জানেন, এরা কারো ভালো দেখতে পারে না, কেউ যখন উপরে উঠতে চায় তখন পা ধরে নিচে নামায়। এই যে রনি ভাইয়া এত সুন্দর একটা তত্ত্ব দিয়েছেন, তত্ত্ব দিয়ে জন লকের পাশে অবস্থান করে নিছেন, এই রনি ভাইয়ার এই ভালো দেখে সাকিব বক্তরা খেপছে। সাকিব বক্তরা বলে তো এই রনি তো কালাসোরা, এই তত্ত্ব তো আমাদের, এই মতবাদ তো আমাদের, এই মানে উক্তি তো আমাদের তত্ত্ব দিয়েও কিভাবে জন লকের পাশে জায়গা করে নেয়। আমরা এনে বলতাম ব্যক্তি সাকিব আর খেলোয়াড় সাকিব এক না, সো এটা কপি করে নিয়ে ব্যক্তি তারেক আর প্রধানমন্ত্রী তারেক এক না, এটা দিয়েও জন লকের পাশে অবস্থা করে নেবে, এটা তো হইতে পারে না। এখন আমি আবার শুনতেছি সাকিব বক্তরা নাকি আবার কপিরাইট আইনে এই রেজাল করিম রনির এগেইনস্টে মামলা করার প্রস্তুতি নিতেছেন। আপনারা তামাশা করেন। এখন এই অপরাজনীতির শিকার যে রনি ভাই হচ্ছেন বিষয়টা এমন না, আমাদের কুষ্টিয়া রোনালদো ভাইও সবসময় অপরাজনীতির শিকার হন। এখন তারেক রহমানের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি ইতিমধ্যে বিবেচনা করে ফেলেন বার্সা ফ্যানদের বা বার্সাকে আপনি চ্যাম্পিয়ন্স কার্ড দিবেন এবং ব্রাজিলকে আপনি হেক্সা কার্ড বা ওয়ার্ল্ড কাপ কার্ড দিবেন, তাহলে আমাদের কুষ্টিয়া রোনালদো ভাইয়াকে একটু বিবেচনায় রাখেন, তাকেও একটা ওয়ার্ল্ড কাপ কার্ড দেওয়া যায় কিনা এটা একটু চিন্তা করতে পারেন। অন্তত পক্ষে তাকে একটা ওয়ার্ল্ড কাপ কার্ড দিয়ে সকল ধরনের রাজনীতি অপরাজনীতি থেকে তাকে মুক্ত করুন। ওই দিন এক আপা দেখতেছি সংবাদ সম্মেলন করে বলতেছেন বিএনপি ক্ষমতা আসলে কি যেন হয়, খাম্বা থাকে বিদ্যুৎ থাকে না, পাম্প থাকে তেল থাকে না, পাম্প থেকে তেল থাকে না, খাম্বা থেকে কারেন্ট থাকে না। বিএনপি সরকার ক্ষমতায় ছিল এর আগেও, তখনও এরকম জায়গায় জায়গায় খাম্বা ছিল কিন্তু কারেন্ট ছিল না। এখনো জায়গায় জায়গায় পাম্প আছে কিন্তু তেল নাই। বুঝলাম না ভাই, এই সরকার আসার পরে কেন এরকম হয়, আমাদের পাম্প থেকে তেল থাকে না, খাম্বা থেকে কারেন্ট থাকে না।
এই আপার ভিডিওটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, ফলে এই আপার ভিডিওটা নিয়ে আমি আমার চুকা কাকাকে দেখিয়েছি। আমার চুকা কাকাকে যারা চেনেন না তাদের কাছে চুকা কাকার বা চুকা চাচ্চুর একটা প্রোফাইল দেই। চুকা চাচ্চুর বয়স হচ্ছে 62 বছর। তিনি খুব রসিক মানুষ, সব বয়সের মানুষের সাথে তিনি মিশতে পারেন, অর্থাৎ তিনি ডোন্ট মাইন্ড টাইপের মানুষ তিনি। আর চুকা কাকার একটা খুব ভালো বৈশিষ্ট্য হচ্ছে তিনি সবকিছুতে পজিটিভ থাকেন, তার নেগেটিভ দৃষ্টিভঙ্গি নাই। তিনি নেগেটিভ জিনিসটাকে ফেলে দিয়ে পজিটিভ জিনিসটা দেখার চেষ্টা করেন। এবং তাকে চুকা কাকা কেন বলা হয় এটা আমি জানি না, সবাই বলে তাই আমিও বলি। ইভেন আপনারা হয়তো সামনের দিকে গিয়ে বুঝতে পারবেন তাকে কেন চুকা কাকা বলা হয়। সো চুকা কাকার সাথে আমার কনভারসেশনটা, আমি যখন চুকা কাকাকে এই ভিডিওটা দেখাই, চুকা কাকা বলে যে মাইয়া মানুষ, বাংলাদেশের মাইয়া মানুষ, তুই হাড়ি পাতিল ধুইবি, তুই জামাইয়ের পা টেপবি, তুই ঘরে কাজ করবি, তোরে রাজনীতি করতে কে কইছে, রাজনীতির বক্তিমা দিতে তোরে কে কইছে। তখন আমি একটু শক্ত হয়ে বললাম, কাকা এটা কিন্তু রেসিজম হয়ে যাচ্ছে, তুমি কিন্তু জেন্ডার ডিসক্রিমিনেশন করতেছো, মেয়েদেরকে আন্ডারমাইন করতেছো। আর মেয়েরা কিন্তু পুরো বিশ্বজুড়ে এখন পিছায় নাই, মেয়েরা এখন কিন্তু চাঁদেও যাচ্ছে। আর বাংলাদেশের মেয়েরা তো শুধু রাজনীতির কথা বলতেছে এবং তার পয়েন্টগুলো কিন্তু ভ্যালিড, সলিড আছে। তখন কাকা আমাকে বলে মাইয়াগো কথা শুনলে তুই দেশ চালাইতে পারবি না। আমি বললাম যেমন তুই চিন্তা কর, এখন আমাদের এখানে তারেক রহমান যখন বিদ্যুৎই দিচ্ছে না, 5-6 ঘন্টা 7 ঘন্টা তো লোডশেডিং হচ্ছে, তখন কিন্তু আলটিমেটলি বিদ্যুতের বিল কম আসতেছে। সো এই বিদ্যুতের বিল কম আসার কারণে মানুষের বিল দিতে কষ্ট হচ্ছে না, অর্থাৎ মানুষকে বিদ্যুৎ না দেওয়ার মাধ্যমে তারেক রহমান কিন্তু পরোক্ষভাবে মানুষকে স্বস্তি দিচ্ছে, মানুষকে ওই যে বিলের বোঝা 1000 টাকা বিল আসতেছে এইটা থেকে কিন্তু রক্ষা করতেছে। এই পজিটিভ জিনিসটা কি তুই অস্বীকার করতে পারবি? আমি তো ভাই চোদনা হয়ে গেলাম। তখন আমি বললাম, দেখেন চুকা কাকা, আপনার কথায় লজিক আছে, একদম ফেলে দেওয়ার মতো না। 2-4 ঘন্টা লোডশেডিং হইলে মানুষের বিদ্যুৎ সাশ্রয় হয়, মানুষের বিল টিলও কম আসে, ঠিক আছে, কিন্তু লোডশেডিং তো আর 2-4 ঘন্টা নয়, 12 থেকে 14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। ইভেন আপনি দেখেন লোডশেডিং এর কারণে মানুষের জমি জমাতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, পানি দিতে পারতেছে না। এছাড়া কলকারখানা, ফ্যাক্টরি, দোকানপাট গুলো শাটার পর বন্ধ করে দিতে হচ্ছে। সো ব্যবসা থেকে শুরু করে সব দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটার জাস্ট ওই সাশ্রয়ের মানে বিদ্যুৎ বিল সাশ্রয়ের পর্যায়ে নাই, এটা ন্যাশন ওয়াইড আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তখন চাচা বলে, তুই আসলে রাজাকার, তুই আসলে বাংলাদেশের মানুষের ভালো জিনিস দেখতে পারস না। বললাম, চাচা কিভাবে, এটা কি বললেন? এই যে দেখ, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, এতে কি হচ্ছে, বাংলাদেশের মানুষ কিন্তু 9টা-5টা ডিউটি করতে হয়, কাজ করতে হয়, প্রচুর পরিমাণে মানুষ 2-1 দিনও ছুটি পায় না। এই যে কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু এখন বাড়িতে গিয়ে ফ্যামিলির সময় দিতে পারতেছে, একটা আরাম করতে পারতেছে, রেস্ট করতে পারতেছে। সবাই আরাম চায়, আর মানুষের এইটুকু সুখ তোর সহ্য হচ্ছে না। মানুষকে সুখে রাখার জন্য আমার নেতা এসব কাজ করতেছে। এটাই হচ্ছে আমাদের নেতা, জিয়া লেগেছি, জিয়া পরিবারের লেগেছি। আমি বললাম, এটা আবার লেগেছে কিভাবে? কয় দেখতেছিস না, খাল কাটতেছে, জিয়াউর রহমানের মতো খাল কাটতেছে দেশের মানুষের জন্য, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে। এবার আমি একটু সিরিয়াস হয়ে বললাম, কাকা দেখেন, হামের চিকিৎসা না পেয়ে দেশের শত শত বাচ্চারা মারা যাচ্ছে। এখন পর্যন্ত হামের স্পেশাল কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা হামের চিকিৎসার জন্য এত বাচ্চা মারা যাচ্ছে, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই। এছাড়া দেখেন, কৃষকরা কান্না করতেছে, মানুষ চাকরি হারায় কান্না করতেছে, আর আপনার নেতা ওইদিকে মুভি দেখতেছে, নাটক দেখতেছে, রেসিং কার চালাচ্ছে। তখন পাল্টা গরম হয়ে কাকা বলে, এবার কিন্তু তুই ব্যক্তি তারেক রহমানের টার্গেট করতেছিস। ব্যক্তি তারেক তার ব্যক্তিগত জীবনে মুভি দেখবে, নাটক দেখবে, কি খাবে না খাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তুই তার খাল কাটা নিয়ে কথা বল। তখন চুকা কাকার গরম হয়ে যাওয়া দেখে আমি একটু ঠান্ডা হয়ে গেলাম। ঠান্ডা হয়ে গিয়ে আমি বললাম, কাকা এখন আমরা 4th-5ম এআই বিপ্লবের যুগে বসবাস করছি। 3rd রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা পার করে আসছি সেই অনেক আগে। এখন এআই নিয়ে যুদ্ধ চলতেছে, একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে, একটা দেশ আরেকটা দেশকে এআই দিয়ে বিট করতেছে। ন্যানো টেকনোলজি, মাইক্রো টেকনোলজি নিয়ে কথা হচ্ছে। বিশ্ব এখন এআই রেভলিউশন ঢুকতেছে। কয়েকদিন পরে আমরা চাঁদে বিল্ডিং করব। শুধু তাই না, এখন রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মানুষ বিশ্ব কাঁপায় দিচ্ছে। যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে এভরি সেক্টর এআই মানুষের জব খেয়ে দিচ্ছে। এআই নিয়ে বিশ্ব এখন মাতামাতি শুরু হচ্ছে। সো এরকম একটা এআই এর যুগে এসে, যেখানে আমরা এআই নিয়ে ন্যানো টেকনোলজি মানে ক্যাশলেস সোসাইটির দিকে যখন বিশ্ব ঢুকতেছে, এরকম একটা যুগে এসে আমরা এখনো 70 দশক 80-র দশকের খাল কাটায় পড়ে থাকবো। খাল কাটা ডেফিনেটলি একটা প্রজেক্ট হইতে পারে দেশের জন্য। আমাদের দেশটা যেহেতু ওই রকম, আমাদের দেশে পলি আসার জন্য আমাদের খাল কাটতে হবে, এটা একটা রেগুলার জব হইতে পারে। কিন্তু এটা তো একটা কোনো রাজনৈতিক দলের 5ম মানে এআই রেভলিউশনের যুগে এসে রাজনৈতিক প্রধানের এজেন্ডা হইতে পারে না। এটা রেগুলার জব হইতে পারে, একটা পার্সিয়াল জব হইতে পারে, কিন্তু এটা তো প্রধান এজেন্ডা হইতে পারে না। আমরা এখন আর্টিফিশিয়াল যুগে ফাইট করব। এখন গোটা বিশ্বে আমরা যে শ্রমিক রপ্তানি করতেছি, আমাদের শ্রমিকও লাগবে না, রোবট সেগুলোকে রিপ্লেস করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে মেটা থেকে শুরু করে মাইক্রোসফট সব জায়গায় কর্মী ছাড়াই করতেছে, মানুষের জব খাইয়া দিচ্ছে। সেখানে আমরা এআই, ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্যাশলেস সোসাইটির দিকে না গিয়ে আমরা খাল কাটবো। এটা বলার পর চুকা কাকা এবার বলতেছে 2 লাইন শুদ্ধ কথা, আর মাঝখানে 2-একটা ইংরেজি ঢুকাই দিলে আর্গুমেন্ট শুদ্ধ হয় না। এখানে ফ্যাক্টের চাইতে ন্যারেটিভ বেশি। তুই ব্রেন ওয়াশ, তুই বট, তুই জামাতি, তুই পাকিস্তানের দালাল। আপনারা তামাশা করেন।
কাকার এগুলো শোনার পর আমার কাকার সাথে আর কথা বলার রুচি হয় না। আমি বলছি কাকা আপনার সাথে ভবিষ্যতে দেখা হইলে আবার কথা বলবো, আজকে একটু আসি। তো কাকার সাথে কথা শেষ করে বাসা আসলাম। বাসায় এসে টিভি ছেড়ে দেখলাম সালাউদ্দিন আহমেদ বলতেছেন দেশে কোনো সংকট নাই, সব চাঙ্গা আছি। জ্বালানির কারণে কি মাননীয় স্পিকার গরু চাষ ব্যাহত হয়েছে? কোন মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে কিনা যদি সংকট হয়? কোন কলকারখানা, চাষাবাদ, গরু চাষ, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য সবকিছুই স্বাভাবিক চলছে, তাহলে সংকটটা কোথায়? সালাউদ্দিন আহমেদের এই মিথ্যাচার শোনার পর আমাদের প্রিয় নেতা কাউয়া কাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিকোয়েস্ট করতেছে অর্ধ দিবস না, পূর্ণ দিবস যাতে হরতাল দেয়। আরে মির্জা ফখরুল, আরে হায়, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে। ওবায়দুল কাদেরের এই কথা শোনার পর মির্জা ফখরুল হাতে আরেকেন এবং মোমবাতি নিয়ে তারেক রহমানের বাসভবনের দিকে রওনা হয়েছেন। আর এই খবর শুনতে পেয়ে তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য একটা স্পেশাল কার্ড রেডি করছেন। গুপ্তসুপ্ত নিয়ে দ্বন্দ্ব কলমাতে শিক্ষা দেওয়ার জন্য বের হয়েছিলেন চট্টগ্রামের ছাত্র দলের পদে থাকা এই বাইটি, কিন্তু জামাত শিবির নাকি তাদের কাছে পড়বে না। বট নেতা সাদিক কায়েমরা বলতেছেন আদু ভাইদের কাছে কিসের পড়া? আদু ভাইরা আবার গণরুম গেস্ট রুমের কালচার চালু করতে চাইতেছেন। আমরা কি গেস্ট নাকি? আমরা কি আদু ভাই নাকি? আমরা তো রানিং স্টুডেন্ট। দেখেন জাসিরা এটাও মানতে পারতেছে না, স্পেশালি বট নেতা সাদিক কায়েম এটাও মানতে পারতেছে না যে একটা গেস্ট রুম হবে, সেখানে নতুন ছাত্রছাত্রীদেরকে মানে গেস্টদেরকে একটু আদর আপ্যায়ন করা হবে। এরা নাকি আবার ছাত্র বান্ধব রাজনীতি করবে, ছাত্রদের জন্য রাজনীতি করবে। এরা তো গুপ্ত। এমন প্রশ্ন কিন্তু কবিতার মতো মিথ্যা বলা আবিদ ভাই এখনো করে নাই, ভবিষ্যতে করলে করতে পারে, আই ডোন্ট নো। আপনারা তামাশা করেন। অপরদিকে তারেক ভাই যে স্কুল খুলছে ফ্যামিলি কার্ডের স্কুল, ওই স্কুলে অলরেডি বাটপারি শুরু হয়ে গেছে। ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে দেশের বিভিন্ন জায়গায় অলরেডি টাকা আত্মসাতের অভিযোগ আসছে এবং প্রমাণ পাওয়া গেছে। কিন্তু শুধুমাত্র টাকা হাতে নিলে তো মানা যাইতো, মানুষ লোভ করলে লোভের মাসুল তো দিতে হবে। দুনিয়ার কোথাও দেখছেন কোন ভণ্ড বাবা মানুষের সাথে জাস্টিস করছে, মানুষের মঙ্গল করছে? করে নাই তো। আপনারা কিভাবে এক্সপেক্ট করেন কার্ড বাবা? এরপর আবার দেখতেছি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দর্শন চেষ্টা, বিধবাকে দর্শন ইত্যাদি ইত্যাদি নিউজ কিন্তু আমাদের সামনে আসতেছে। চুকা কাকার সাথে সামনের সপ্তাহে দেখা হলে চুকা কাকাকে এই নিউজগুলো দেখে জিজ্ঞেস করবো এগুলোর মধ্যে পজিটিভ কি আছে, দেখি চুকা কাকা কি উত্তর দেয়। এটা সামনের সপ্তাহে সামনের এপিসোড আপনাদের জন্য নিয়ে আসবো। এই স্যাটায়ার সিরিজের প্রথম এপিসোড আপনাদের কাছে অনেক ভালো লাগছে, এই জন্য এই সেকেন্ড এপিসোডটাও করে আশা করি এটা সামনের দিকে কন্টিনিউ করবো। চুকা কাকার সাথে যদি আবার দেখা হয়ে যায় তাহলে দেখবো চুকা কাকা এটার কি পজিটিভ দিক বের করে। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। তবে স্যাটায়ার থেকে বেরিয়ে এসে যেটা নিয়ে সিরিয়াস হতে চায়, দেশে একের পর এক দর্শন কাণ্ড বাড়ছে। এমন কোনো দিন নাই যে দর্শনের খবর আসতেছে না, প্রতিদিন মাল্টিপল দর্শনের খবর আসতেছে। মানবাধিকার সংস্থা HRSS এর প্রতিবেদনে আমরা দেখেছি ফেব্রুয়ারি মাসে দর্শন হয়েছে 45 নারী, শিশু, কিশোরী। মার্চ মাসে সেটা বেড়েছে 57 জনে। এপ্রিল মাসের রিপোর্ট এখন পর্যন্ত আসে না। পত্রপত্রিকা অ্যানালাইসিস করে আমরা যদি সেই রিপোর্ট বের করার চেষ্টা করি তাহলে আমরা দেখবো হয়তো সেটা 60-65 ক্রস করে গেছে। অর্থাৎ প্রত্যেক মাস থেকে এক মাস আরেক মাসকে দর্শনের দিক থেকে ছাড়িয়ে যাচ্ছে। সো এই বর্তমান সরকারকে স্পেশালি স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং আমাদের প্রশাসনকে রিকোয়েস্ট করবো আপনারা অন্ততপক্ষে এই বিষয়টাতে একটু সিরিয়াস হন, একটু স্ট্রং পজিশন নিন। আমাদের এই যে নারীদের প্রতি নির্যাতন সহিংসতা বেড়ে যাচ্ছে, এই বিষয়ে স্পষ্ট যদি অবস্থান না নেন তাহলে এটা সামনে গিয়ে আমাদের আরো বড় ক্ষতির কারণ হতে পারে। নারীদের প্রতি সহিংসতা বা নারী ধর্ষণ কাণ্ড এগুলো যত তাড়াতাড়ি আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো তত তাড়াতাড়ি আমরা স্টেবিলিটির দিকে যাইতে পারবো না। সো নারীর প্রতি সহিংসতার এগেইনস্টে এখনো কেন শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এর প্রশ্ন আমি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে করতেই চাইবো। এই সরকার না হয়ে যদি এরা আগের সরকার হতো, মানে হাসিনা আমলের সরকার কিংবা অন্যান্য সরকার হতো, আমি অন্যান্য সরকার প্রধানকে নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ কাণ্ডগুলোর জন্য নোটিস করতাম, তাদেরকে প্রশ্ন করতাম। যদি আনলেস এটা বিএনপি কাম সালাউদ্দিন আহমেদ সরকার না হতো। সো সালাউদ্দিন আহমেদ যেহেতু সবকিছুতে তদারকি করতেছেন, সব মন্ত্রণালয় একা ডিল করতেছেন, এই জন্য প্রশ্নটা সালাউদ্দিন আহমেদকে করলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। হাসা কথা কইয়া দিলে লাগবে গন্ডগোল, ওরে হাসা কথা কইয়া দিলে লাগবে গন্ডগোল।